সময়টা যখন 11:01 ঠিক সেই মুহূর্তে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাতে শুরু করলাম মিট দ্য গেস্ট। এবং আজকে মিট দ্য গেস্টে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ডিবেটার। এবং ডিবেট সম্পর্কে আমাদের কম বেশি সবারই আগ্রহ থাকে, যারা কলেজ জীবন শুরু করেছে কিংবা কলেজ জীবন পার করে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে চাচ্ছেন এবং মনে হয় যে ডিবেটটা আমি করব কিনা, পড়াশোনার সাথে ডিবেটের সম্পর্কটাই কেমন, ইতিবাচক কিংবা নেতিবাচক, সেই ব্যাপারে কনফিউশন যদি থাকে, সেই কনফিউশন দূর করার জন্য কিন্তু আজকে একটি সলিউশন আমরা নিতে পারি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। তিনি আজকে আমাদের সাথে যুক্ত থেকে তিনি তার ব্যক্তিগত জীবনের ডিবেট নিয়ে তার চিন্তাভাবনা, তিনি কিভাবে ডিবেটটা আসলে শিখলেন, ডিবেটটাকে তিনি কি চোখে দেখেন, তার কি কি অর্জন রয়েছে, এই সব কিছু সম্পর্কে একটি চমৎকার একটা আড্ডা হবে। আর সেই সাথে বলতে চাই, তুমি টিউন করেছো রেডিও ধ্বনি 91.2 FM এবং তোমার সাথে আছে আরজে বিপ্লব। আর আজকে যাকে আমি আমন্ত্রণ জানিয়েছি উনি হচ্ছেন মাহমুদুল হাসান তামিম, ডিবেটার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা শুরুতেই তার সাথে কথা বলার শুরুতে আমরা তাকে একটু জিজ্ঞেস করে নিব যে আসলে তার কেমন লাগছে প্রথমবার ডিবেট সম্পর্কিত একটি বিষয়ে রেডিও ধ্বনিতে আসতে পেরে। শুভ সকাল বিপ্লব। আসলে সকালটা অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন হয়তো আমরা শুভ দুপুরের প্রায় কাছাকাছি চলে আসছি। আসলে আজকে আরজে বিপ্লবের শোতে আমরা বিতর্ক নিয়ে কথা বলবো। ব্যাপারটা আমার জন্য খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার, কারণ বাংলাদেশের মনে হয় এই প্রথম কোন একটা রেডিও স্টেশনে মানে আমার আশা হলো যেখানে আমি আসলে বিতর্ক নিয়ে কথা বলবো। তো আমি আসলে খুবই এক্সাইটেড আজকে বিপ্লবের সাথে আমার আড্ডাটা নিয়ে, যে আমরা আর কি বিতর্কের ভালো লাগা, বিতর্ক কেন করি, বিতর্কের গল্পগুলো, পেছনের গল্পগুলো সবই আসলে বিপ্লবের সাথে আজকে আমাদের আলোচনা করা হবে। ওকে তামিম, আমি যতটুকু জানি মানে একটু একটা কনফিউশন আমি দূর করে দিতে চাই, সেটি হচ্ছে আমি আমার গেস্টকে আমি আজকে তুমি করে বলছি, এর একটা বিশেষ একটা কারণ আছে, যারা জানে না তাদের জন্য। তামিম কিন্তু হচ্ছে আমার সহপাঠী এবং একই সাথে হচ্ছে আমরা অনেক লম্বা একটা সময় ধরে আমরা একসাথে ডিবেট করছি, আমার দলে ডিবেট করছে বা আমি তার দলে ডিবেট করছি, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ আসলেই গতকালকে যখন ভাবছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমি কি আরজে বিপ্লবের শোতে যাব নাকি আমি আসলে ডিবেটার বিপ্লবের শোতে যাব। তো তখন আমি বিপ্লবকে বললাম যে আমি আসলে ডিবেটার বিপ্লবকে আজকে আমার খুব কষ্ট হচ্ছে যে রেখে যাচ্ছি, আমি আসলে আরজে বিপ্লবকে নিয়েই আগামীকালকে শো করবো মেবি। সো দ্যাটস এ অ্যামেজিং ফিলিংস ফর মি অ্যাকচুয়ালি, কারণ তোমার সাথে বিতর্ক করাটা আসলে খুবই উপভোগের একটা ব্যাপার, কারণ আমরা একটা লম্বা সময় একসাথে এক টিমে আমরা বিতর্ক করেছি। আমাদের আরেকজন মেম্বার আমাদের টিমের, যার কথা না বললেই নয়, আফসানা মিমি, হয়তো শুনছে আমাদেরকে। আফসানা মিমি, আমি এবং বিপ্লব আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় আমরা একই সাথে অংশগ্রহণ করেছি আমাদের ইকোনমিক্স ডিবেটিং ক্লাবের হয়ে। সো সেই জার্নিটা, সেই আলোচনাটা আসলে খুবই উপভোগ্য ছিল আমাদের জন্য। তামিম, আমরা একদম শুরু থেকে আসতে চাই। যখন তুমি স্কুলে পড়ো, সেটা প্রাইমারি স্কুলে হতে পারে, হাই স্কুলে হতে পারে, তখন তো কম বেশি আমরা সবাই বিটিভিতে ডিবেটটা দেখতাম। তো আমার কিন্তু ফ্যান্টাসি জায়গাটা ওই জায়গা থেকে শুরু হয়েছে, যখন টিভিতে ডিবেটটা যখন দেখতাম, আব্বু যখন বলতো দেখ কিভাবে কথা বলে, ওইভাবে কথা বলতে হবে। সো আমার আসলে ফ্যান্টাসি জায়গাটা ওই জায়গা থেকে শুরু হয়েছে। তোমার শুরুটা কিভাবে হয়েছে? আসলে আমার বিতর্কের জায়গাটা নিয়ে আমি একটু শুরুতে বলবো যে আসলে একটা প্রতিটা মানুষের ভেতরেই এই প্রশ্ন করার যেই মানসিকতাটা, এটা কিন্তু ছোটবেলা থেকেই থাকে। আমরা যখন আস্তে আস্তে বড় হতে থাকি, আমাদের বিভিন্ন ধরনের মনের মধ্যে কনফিউশন থাকে, আমরা অনেক সময় সেই ধরনের প্রশ্নগুলো তুলতে পারি, অনেক সময় ভয় পাই যে এই ধরনের প্রশ্নগুলো তুললে আসলে আমাদের যারা সিনিয়ররা আছে তারা আমাদের কি কোনোভাবে জাজ করবে কিনা বা আমাদের পানিশমেন্ট করবে কিনা। তো সেই ক্ষেত্রে আমার আসলে ছোটবেলা থেকে বই পড়ার জায়গা থেকে বা বিভিন্ন পত্র পত্রিকা পড়ার জায়গা থেকে আমার ভেতরে অনেক ধরনের প্রশ্ন আসতেছিলাম যে এই প্রশ্নগুলো আলোচনা হওয়া দরকার। বিভিন্ন সাহিত্য হতে পারে, সেটা রাজনীতি হতে পারে। তো এই আলোচনার মধ্য থেকে আসলে প্রশ্নগুলো তৈরি হয়েছে নিজের মধ্যে। তো এরপরে আমি যখন ক্লাস 7 আমি যখন পড়াশোনা করি, তো তখন একদিন দুপুরবেলা, তখন প্রায় 12টার সময় আমি ক্লাস করতেছিলাম। আমার
ক্লাসের এক মিস আমাকে ডেকে নিয়ে যায় যে তখন তাদের একটা টিম করতে হবে, যে প্রথম আলোর একটা বিতর্ক প্রতিযোগিতা হবে শরীয়তপুরে, আমার জন্মস্থান শরীয়তপুরে একটা প্রোগ্রাম হবে। সেখানে আমি কখনো বিতর্ক করিনি। তো ম্যাম আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে গিয়ে উনি আমাকে সহ আরো 2জন সিনিয়র ছিলাম, তাদেরকে নিয়ে একটা গ্রুমিং সেশনের মাধ্যমে উনি আমাকে শেখায় আসলে যে বিতর্কটা কিভাবে করতে হয়। এবং তখন আমি আসলে আমার ভেতরে এতদিনের যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল, আমি দেখলাম যে এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি প্রশ্ন করতে পারি, এবং এখানে এই প্রশ্নগুলো তোলা যায়, এখানে সেই প্রশ্ন আলোচনা করা যায়। সো সেই জায়গা থেকে যে বিতর্কের প্রতি ভালো লাগা এখন পর্যন্ত রয়ে গেছে। আমি ঠিক এই জায়গাতেই আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ছোটবেলা থেকে আমাদের একটা বিশেষ একটা শিক্ষা দেওয়া হয়, এটা সব জায়গাতে হয় কিনা আমি জানি না, সেটা হচ্ছে প্রশ্ন করতে শেখো। এবং এই শিক্ষাটা যখন একজন শিশুর মনে যখন এই বিষয়টা যখন থাকে যে আমাকে প্রশ্ন করতে হবে, কেন, কিভাবে, এই দুটো প্রশ্ন, স্পেশালি আমি যদি আরেকটু সুন্দর করে বলতে চাই, কি, কেন, কিভাবে, এই 3টি প্রশ্ন যখন আমাদের মনে যখন আসবে এবং সেই প্রশ্নের উত্তরের জন্য আমরা যখন মরিয়া হয়ে উঠব, যেভাবেই হোক না কেন আমার 3টি প্রশ্নের উত্তরটি লাগবে, তখন কিন্তু তার ভিতরে যে ডিবেটার হওয়ার যে একটি সত্তা, ডিবেটের সত্তা, সেটা কিন্তু একটু একটু করে জাগ্রত হতে শুরু করে। এবং আমরা জানি যে একটা ডিবেট যখন আমরা কেস বিল্ডিং করি, তখন সম্ভবত আমরা 3টা প্রশ্নের উত্তর দিয়ে আমরা কেসটা বিল্ডিং করে থাকি। এবং সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে যারা একটু বেশি কৌতূহলী, জানতে চান, জানাতে চান, একটি বিষয়ের পক্ষে এবং বিপক্ষে ভাবতে চান, যুক্তি দিয়ে কোনো কিছু উপস্থাপনা করতে চান, তাদের জন্য ডিবেটটা হতে পারে আদর্শ একটি জায়গা। তামিম, আমি তোমার কাছে আসবো, তবে তার আগে আমি কিছু কমেন্টস পড়তে চাই, কারণ তুমি বলছিলে না প্রশ্ন করার ব্যাপারটি, তো এই প্রশ্ন কিন্তু রয়ে গেছে আমাদের লিসনার যারা আছেন তাদের কাছ থেকে। অভিমানী মেয়ে আরিন বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কি খবর? আচ্ছা, আমরা মনে অ্যাডভান্স আনসার দিয়ে ফেললাম, তাই না? ও আচ্ছা, কেমন আছেন আপনারা? ভালো আছি, ওকে। তারপর হচ্ছে এমডি সালমান হাবিব যুক্ত আছেন, বলছেন শুভ সকাল। তারপর হচ্ছে গুড মর্নিং জানিয়েছেন। ওকে, মিথিল আক্তার মিথিকে দেখতে পাচ্ছি, তিনি যুক্ত আছেন আমাদের সাথে, আর অনেকেই কিন্তু যুক্ত আছেন। রাজকুমার অদিতিকে দেখতে পাচ্ছি, তিনিও সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি, ওকে, মিথি লিখেছে সহপাঠী একজন, তুমি করেই বলবে, আমি জানি সহপাঠী একজন, আচ্ছা ওকে ফাইন, সেই ব্যাপারটি আমি বলছিলাম। আমরা কমেন্টসগুলো আরেকটু পরে পড়বো। তামিম, তুমি বলছিলে যে ডিবেটার হওয়ার যাত্রাটা, শুরুটা কিভাবে হয়েছিল? ডিবেট যখন তুমি শুরু করলে প্রথমে, তুমি তোমার স্কুল লাইফে নাকি হাই স্কুল লাইফে? এটা হাই স্কুল লাইফে বেসিক্যালি শুরু হয়, প্রাইমারি লাইফে তো কেউ ডিবেটটা শুরু করে না নরমালি। তখন তুমি কোন ক্লাসে ছিলে? আমি তখন ক্লাস 7-এ পড়াশোনা করতেছিলাম। আচ্ছা, 7-এ। হ্যাঁ। সেই বিতর্কের প্রথম অভিজ্ঞতা আসলে কিভাবে হলো একটু জানতে চাই। বিতর্কের প্রথম অভিজ্ঞতা হচ্ছে তখন আমাদের প্রথম আলো থেকে আমাদের বিতর্ক হতো আমাদের স্কুল পর্যায়ে, এবং সমকালের সুরিত সমাবেশ নামে একটা হচ্ছে ওদের একটা ম্যাগাজিন ছিল, ওদের পক্ষ থেকে আমাদের বিতর্ক আয়োজন করা হতো বিভিন্ন স্কুলে। তো আমি আমার স্কুলের সিনিয়রদের সাথে আসলে ক্লাস 7-এ আমি পার্টিসিপেট করি বিতর্কে, এবং আমি তোমাকে যেটা আগে বললাম যে তখন আমি আসলে দেখতে পাই যে এখানে আমি আমার বিভিন্ন বিষয় আমাদেরকে দেয়া হয়, সেই বিষয়ের উপরে আমরা নিজেরা স্ক্রিপ্ট লিখে নিই। তখন তো অনেক ছোট ছিলাম যে স্ক্রিপ্ট লিখে আর কি বিতর্কটা করা লাগতো। তো তখন থেকেই বিতর্কটা শুরু হয়, বিতর্কের সাথে থাকি এবং ধীরে ধীরে আসলে শিখতে চেষ্টা করি যে বিতর্কটা কিভাবে আসলে করতে হয়, কিভাবে যুক্তিটা দিতে হয়, কিভাবে আমরা পয়েন্ট ধরে ধরে বিতর্ক করতে পারি। তো শুরুটা আসলে সেখান থেকে জার্নিটা শুরু হয়, এবং তখন থেকে শিখছি এবং এখন পর্যন্ত শিখছি, এটাই বলা যায়। শেখার কোনো শেষ নেই। আচ্ছা, তুমি বিতর্কটা আসলে তুমি আসলে কিভাবে দেখো? আমরা যারা বিতর্ক যারা করি, মানে আমরা কি স্বভাবত একটু ঝগড়াটে হই? কারণ অনেকেই আসলে বিতর্ক, মানে যারা বিতর্ক করে এদের যে যুক্তির যে ধার, সেই ব্যাপারটি দেখে অনেকে কিন্তু ভয় পেয়ে যায় যে না, মানে একে যদি জীবন সঙ্গী হিসেবে বা লাইফ পার্টনার হিসেবে পাওয়া হয় তাহলে তো সংসারে তো একদম আগুন লেগে যাবে। আসলে একজন বিতর্কী হিসেবে একজন লাইফ পার্টনার আসলে কেমন হয়? তোমার ফিলোসফি কি বলে? আমার ফিলোসফি বলে যে বিতর্কিকরা আসলে লাইফ পার্টনার হিসেবে খুব সেফ জোন। দেখো, একটা সময় হয় কি, যখন মানুষের ইমোশনস থেকে কিন্তু মানুষের ভাষাটা আসে, এবং সেই ভাষাটার আমি বলবো যে একটু নিজের পক্ষে নেয়ার জন্যই কিন্তু যুক্তির সৃষ্টি, যে আমি আমার পক্ষে যাতে কথাটা যায়, কোন ইনসিডেন্ট যায়, সেজন্যই কিন্তু আমি যুক্তি দেই, রাইট? যখন কোন একটা ব্যক্তি সেই
ভাষাটা বলতে পারে না বা তার ভেতরের ফিলিংসটা সে এক্সপ্রেস করতে পারে না, তখন কিন্তু সে আর কি কিছুটা অন্যরকম বিহেভ করে, আমরা যাকে বলি ডোমেস্টিক ভায়োলেন্স। তো আমি বলবো যে ডিবেটাররা কথা বলতে পারে এবং তারা তাদের ভাবকে প্রকাশ করতে পারে, তো লাইফ পার্টনার হিসেবে তাদের যুক্তিকেই আপনাকে ডিফেন্স করতে হবে, অন্য কোনো ভায়োলেন্সকে ডিফেন্স করতে হবে না। তো আপনি সেফ জোনে আছেন যদি ডিবেটারকে পার্টনার হিসেবে চুজ করেন। আরো সবসময় জানি কিন্তু এক্সপেকটেশন এবং রিয়েলিটি কিন্তু সবসময় একই রকম হয় না। সে একজন ভালো ডিবেটার এবং তার সুন্দর চিন্তা দিয়ে সে সুন্দরভাবে কল্পনা করছে যে তার লাইফ পার্টনার অবশ্য অনেক ভালোই হবে, কিন্তু তুমি বিয়ে করার পর তোমাকে আরেকটি বার আমন্ত্রণ জানাতে চাই এখানে, এবং আসলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা আসলে কি, আই ইনসিস্ট তুমি একজন ডিবেটারকে বিয়ে করবা। সেটা আসলে এখন আমরা একটা কথা আছে না, একই ঘরে যখন মানে দুইজন বাঘ থাকে তখন আমাদের জন্য একটু ব্যাপারটা, সো আমরা আসলে ডিবেটার না সেটা ইন রিয়েলিটি ফিউচার বলবে যে ডিবেটারকে নিব না বা ডিবেটারকে নেব না। সো বাট আমি বলবো যে আপনারা যদি কেউ ডিবেটারকে নিতে চান, সো সেক্ষেত্রে আপনারা খুব বেশি ভুল করবেন না। আচ্ছা, তেমনই ভুল করেননি অভিমানী মেয়ে আইরিন, তিনি কিন্তু সঠিক জায়গাতে কমেন্টই করেছেন। বলছেন কেমন আছেন, ভালো আছি। যুক্ত আছেন এমটি দিদার, গুড মর্নিং জানিয়েছেন। তারপর দেখতে পাচ্ছি মিথিলা একটা মিথি আছে, ওকে ফাইন। তারপর রাজকুমার দিতি যুক্ত আছেন আমাদের সাথে। তানজিলা রহমান যুক্ত হয়ে গেছেন, তিনি বলছেন যে কোয়েশ্চেনগুলো বলেন, আসলে মানে কি প্রশ্নগুলো জানতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলবেন আমাদেরকে। তারপর জীবন মানে যন্ত্রণা, তিনি জানিয়েছেন সুজন কোম্পানি দোহার, ঢাকা। আচ্ছা, মানে বুঝলাম যে সম্ভবত ঢাকার একটা দোকান আপনি কাজ করেন অথবা দোকানটাই আপনার, কিন্তু জীবন মানে যন্ত্রণা এই বিষয়টা আমি বুঝলাম না। মানে আপনিও কি ডিবেটার ছিলেন এবং কোনো ডিবেটারকে বিয়ে করে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এরকম হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। তারপর হচ্ছে পিয়াসকে দেখতে পাচ্ছি, পিয়াস বলছেন আচ্ছা ওকে, কমেন্টটা হারিয়ে গেছে। তারপর হচ্ছে যুক্ত আছেন ইমরান হাসান, বলছেন কাকা খুব ভালো লাগছে দেখে। ইনাম হাসান, ওকে, ইনাম হাসান হচ্ছে আমার একটা কাজিন এবং ও হচ্ছে আমার একটি স্টুডেন্টও বটে। তো ওকে ধন্যবাদ প্রোগ্রামটা শোনার জন্য। রিসেন্টলি সেও জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ওকে, তাহলে তো শুভকামনা তার জন্য। আচ্ছা, অভিমানী মেয়ে আইরিন বলছে আমি ছোটবেলায় অনেক ভীতু ছিলাম, প্রশ্ন করতে ভয় লাগতো, বাট এখন ভয় লাগে না। এখন তো উল্টাপাল্টা প্রশ্ন করো, ভয় পাবা কেন, বকা টোকা তো দেই না আমি। আচ্ছা, তারপরে হচ্ছে অদিতি যুক্ত আছেন এবং ভালোবাসা জানিয়েছেন। এই যে ভালোবাসায় শিখতে হচ্ছে আমরা, তোমার কি মনে হয় যে আমরা যখন ডিবেটটা যখন করি তখন আমরাও আসলে ক্যাম্পাসে বলো বা হচ্ছে ডিবেট সার্কিটে বলো, আমরা একটু হলেও ভালোবাসা পাই মানুষদের কাছ থেকে, কি মনে হয়? হ্যাঁ, আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে আমরা প্রচন্ড ব্যস্ত থাকি আমাদের একাডেমিক পড়াশোনা নিয়ে। তার বাইরে আমাদের এক ধরনের মানে ডিপার্টমেন্ট কেন্দ্রিক বন্ধু থাকে, কিন্তু আমরা যখন একটা বিতর্ক ক্লাবের সাথে আমরা যুক্ত হচ্ছি তখন কিন্তু আমাদের আসলে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা অ্যাকচুয়ালি লজিক নিয়ে কথা বলতে ভালোবাসে, যারা ঘন্টার পর ঘন্টা যে কোনো একটা ব্যাপারের কি কেন কিভাবে এই অ্যান্সারের পিছনে ছুটতে থাকে, আমরা কিন্তু তাদেরকে নিয়ে বসেই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেই। তো এই যে তাদের সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যায় বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের জন্য, যেটা আসলে খুব ব্লেসিং। কারণ একজন বিতর্কিকের জন্য আমি বলবো যে তার ক্লাবের বাইরে কিন্তু তার এই লজিক চর্চাটা বা তার সেই প্রশ্ন উত্থাপনটা কিন্তু খুব একটু let it go. So then তখন আসলে ক্লাবটা আমাদের জন্য খুব লাইফ ইম্পর্টেন্ট। এবং আমি আমার জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে যাদেরকেই সিনিয়র হিসেবে পেয়েছি, নিজের বন্ধু হিসেবে পেয়েছি এবং জুনিয়র হিসেবে পেয়েছি, প্রত্যেকের কাছে আমি আসলে অনেক বেশি পরিমাণে। তোমার বিশ্ববিদ্যালয় জীবনে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং একই সাথে আমাদের ডিপার্টমেন্টে যে ক্লাব আছে ইকোনমিক্স ডিবেটিং ক্লাব, সেটা নিয়ে একটু বিশদ আলোচনা করব। তবে তার আগে আমি যে বিষয়টি জানবো সেটি হচ্ছে তোমার লাইফের যে প্রথম বিতর্ক, যখন তুমি ডাক পেয়েছো বিতর্কটা করার জন্য, যদি তুমি তখন বলছো, কিন্তু অনুভূতি জায়গাটা আমি মনে হয় খানিকটা মিস করে ফেলেছি। মানে তখন প্রথম ডিবেট করার সময় আসলে ভিতরে কেমন অনুভূতি কাজ করে, যারা প্রথম ডিবেট করতে যাচ্ছে তাদের কেমন ফিল হতে পারে? আসলে প্রথম বিতর্ক যখন করব স্বাভাবিকভাবেই ভয় কাজ করতেছিল নিজের ভিতরে, যে আমি এতদিন নিজে হয়তো বা বন্ধুদের সাথে কথা বলেছি, ক্লাসের স্যারদের সাথে কথা বলেছি, বাট একটা রুমের মধ্যে আমি এখন কথা বলছি যেখানে অডিয়েন্স, যেখানে জাজেস, যেখানে আমার অপোনেন্ট, তারা হচ্ছে সবাই আমার দিকে তাকায় আছে।
এটা একটা আসলে ডিফারেন্ট ফিলিং, তখন মনে হচ্ছে আমি অন্য পৃথিবীতে। হ্যাঁ, এতগুলা চোখ তোমাকে দেখছে, তার সামনে তুমি দাঁড়িয়ে কথা বলবা, সো সেটা লাইক আমার জন্য খুব বেশি ভয়ের ছিল। বাট আমি মেমোরিটা অত বেশি শার্প নাই, বাট মনে হচ্ছে যে হ্যাঁ শুরু করতে পেরেছিলাম। তবে আমি ওই বিতর্কের একটা মজার ক্লিপ আমি শেয়ার করবো, সেটা হচ্ছে যে ওই বিতর্কে আমরা বেশ কয়েকটা রাউন্ড হচ্ছে জিতে যাই। জিতে যাওয়ার পরে আমরা হচ্ছে যখন কোয়ার্টার আর সেমি এরকম হবে, তো সেই সময় আমি তখন দেখতেছি যে আমার যে প্রতিপক্ষ তারা আমাদের থেকে প্রচন্ড ভালো বিতর্ক করতেছে, তারা একের পর এক যুক্তি দিচ্ছে। তখন আমি বলবো না সব বিতর্কে কি কাজটি করবেন, আমি বিভিন্ন কোটেশন তৈরি করলাম। এবং মানে কোটেশন তৈরি করলাম বলতে নিজের মন করা কোটেশন? হ্যাঁ, এবং সেই কোটেশনগুলো আমি, মাফ করবেন, অ্যারিস্টটলকে আমি তার ভাগিদার বানিয়েছি, যিনি সেই কথা বলেননি। এবং ইংরেজ সাহিত্যিকরা অনেক ধরনের কথাই আমার মুখ থেকে শুনেছেন, যেটা আসলে তারা বলেননি। আমি আসলে বিতর্কটি জেতার জন্য তখন এরকম একটা কাজ করি, এবং এই ইনসিডেন্ট এখন আমার স্মরণে আসলে যে ও মাই গড, কি করছি তখন। মাই গড, মানে এই যে তথ্য সন্ত্রাস ঘটিয়েছো তুমি সেই বয়সে, এটি তো মানে এক ধরনের পাপ হয়ে গেল আসলে। হ্যাঁ, এই পাপ মোচন হবে কি দিয়ে? এখন আমি আসলে অ্যারিস্টটলকে তো, সে তো পৃথিবীতে নাই, না হলে আমি তার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিতাম যে বস আমি একটু ক্ষমা চাচ্ছি, আপনাকে একটু মিসকোট করা হয়েছে। বাট অ্যারিস্টটল যদি উপর থেকে দেখেন, তারা হয়ে যদি আকাশ থেকে দেখতে পান, তবে ডেফিনেটলি আমাকে ক্ষমা করে দিবেন। আমার মতো ক্ষুদ্র মানুষের এত বড় ভুল না, আমার মনে হয় যে যদি কোটেশনটা যদি ঠিকঠাক মতো দিতে পারো, মানে এমনও তো হতে পারে যে অ্যারিস্টটল আসলে এরকম একটি তত্ত্ব বা থিওরি দিতে চেয়েছিল, কিন্তু জীবনের দৈর্ঘ্যটা ছোট থাকার কারণে দিয়ে যেতে পারেনি। হ্যাঁ, সেটাও হতে পারে আমাদের মতো করে। আচ্ছা, মানে ওনারা যদি থাকতেন তাহলে তো অবশ্যই সরি বলেই দিতাম, কিছু করার নেই। কিন্তু ঠিক এরকম একটি কিন্তু কমেন্ট করেছেন যে এফএম পাগলা আইরিন, তিনি বলছেন যে নিউটন পড়তেন মোমবাতির আলোয়, ঈশ্বরচন্দ্র পড়তেন ল্যাম্পপোস্টের আলোয়, শেক্সপিয়র পড়তেন মশালার আলোয়। প্রশ্ন হলো তারা দিনের আলোয় করতোটা কি? আসলে ক্রিয়েটিভ মানুষ যারা, তারা হচ্ছে কিন্তু রাত জাগে প্রচুর পরিমাণে, কারণ রাতের নিস্তব্ধতাই আসলে তাদেরকে ভাবতে শেখায়। দিন জেগে ঘুমায়, মানে দিন জেগে তার ঘুমানো যায় না। হয়তো বা তারাও মনে হয় একটু লেট নাইট করতো, চিন্তা ভাবনা করতো, পৃথিবী নিয়ে ভাবতো তো বেশি বেশি, এই মহামনীষীরা, যার কারণে তাদের এত সৃষ্টি। সো সেই জন্য হয়তো বা তাদের এত রাতের বেলায় আলোর প্রয়োজন বেশি হতো। আচ্ছা, এদিকে হচ্ছে শারিয়ার তাসনিম রাব্বি যুক্ত হয়ে আছেন। তিনি বলছেন যে হে তামিম, লাভ টু সি ইউ ম্যান। গেস্ট হিসেবে প্রোগ্রামে যাওয়া শুরু হয়ে গেল, তাহলে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন ভাই। শাহরিয়ার তানসিম রাব্বি ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদেরকে শরীয়তপুর থেকে শুনছেন। ভাই হচ্ছে মানে আমার একদম সেই প্রাইমারি লাইফ থেকেই মানে ভাইয়ের সাথে আমার বলা যায় যে ভাই থেকে বন্ধুত্বের সম্পর্কটা খুব বেশি। তো ভালো লাগছে ভাই শুনছেন, শুভকামনা রইল ভাইয়ের প্রতি। এবং আমি আসলে ঠিক একটা বিষয় ভাবছি, সেটা হচ্ছে তোমাকে আমন্ত্রণ জানিয়ে আমার একটা ভুলই হয়েছে আসলে, মানে তোমাকে এখানে আমন্ত্রণ জানানো উচিত ছিল না। কেন? কারণটা হচ্ছে যে আমার যে ফ্যান, যে লিসনার আমার হাসি দেখে এতদিন মুগ্ধ ছিল, সে আজকে তামিমের হাসি দেখে মুগ্ধ হচ্ছে। এবং এমনটি লিখেছেন এফএম পাগলা আইরিন, তিনি লিখেছেন তামিম ভাইয়া আপনার হাসিটা মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আত্মঘাতী ডিসিশনটা আমি কেন নিলাম? না, বিপ্লব আসলে তার নিজের উপরে অনেক বেশি কনফিডেন্ট যে যতই আমি 1 ঘন্টার একটা শো করি না কেন, বিপ্লবের যে ফ্যান ফলোয়ার আছে তা আসলে বিপ্লবকে কখনোই ছেড়ে যাবে না। কারণ বিপ্লবের হচ্ছে ভয়ঙ্কর সুন্দর ভয়েস, তার সাথে হচ্ছে তার সেই উপমাময় কণ্ঠ, সেই ভয়ে তো মানুষ চলে যায়, ভয়ঙ্কর যেহেতু। না, অবশ্যই না। আমরা দেখতে পাই যে তোমার আসলে প্রোগ্রামে অনেক বেশি, আমরাও মাঝে মাঝে শুনি আর কি, নিয়মিত শোনা হয় না, কিন্তু তোমার প্রোগ্রামটা খুব ভালো যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রোগ্রাম ব্যাপারে পরে আসি, ডিবেটই থাকি। এই যে তুমি প্রথম অনুভূতির কথা বলছো, সেই সময়ের অনুভূতি এবং এখন যখন তুমি একজন জাজ ডিবেটার হয়ে গেছো, এখন অবশ্যই নিশ্চয়ই সেই কনফিউশন বা সেই কি বলে মানে নার্ভাসনেস, সেই ব্যাপারটা তো এখন অবশ্যই কাজ করে না। এখন আসলে বিতর্কটা করতে কেমন লাগে? এখন আসলে বিতর্কটা তো অনেকটা দিন করা হয়েছে, মানে স্কুল লাইফের পরে কলেজ লাইফ, এরপরে বিশ্ববিদ্যালয়ে এসে প্রায় 4টি বছর বিতর্ক করলাম বিভিন্ন পর্যায়ে। তো এখন আর কি ওই আগে যেই দুষ্টামিগুলা করতাম বিতর্ক, এখন তো আর সেটা করা সম্ভব না, কারণ এখন সবাই অনেক বেশি পড়াশোনা করা মানুষ, এখন তথ্য সন্ত্রাস ঘটানোর কোনো সুযোগ নেই। তো এখন যেটা চেষ্টা করি যে একটু আপডেটেড থাকার চেষ্টা করি, একটু
পড়াশোনা করার চেষ্টা করি, বিভিন্ন টপিকসে যখন বিতর্কগুলো হয় সেই টপিকসের ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো একটু জানার চেষ্টা করি, এবং এখন বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আর কি প্রতিপক্ষর সাথে সেই যেই তর্কের মানে লজিকের সাথে লজিকের পাল্টা লজিক, যে আর্গুমেন্ট কমপ্লিটলি এমন একটা টপিকসে হয়তো বা কখন বিতর্ক করতে হচ্ছে যেখানে আমাদের সরকার দলে বসে আসলে কিছুই বলার নেই, অথবা বিরোধী দলে বসে কিছুই বলার নেই, তখন আমরা যখন একটা টিম নিয়ে বসি এবং আমাদের হাতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় থাকে, এবং ফার্স্টে যখন আমাদের পজিশনটা দিয়ে দেয় যে আপনারা বিপক্ষে অথবা বিরোধী দলে করবেন, তখন আমরা যখন টপিক দেখে ভাবি যে আমরা তো এটা নিয়ে কি বলবো, এটা দিয়ে তো বিরোধী পক্ষে বলার কোনো কিছুই নেই, সেই জায়গা থেকে যখন টিম নিয়ে বসি শুরু করি, আস্তে আস্তে দেখে যায় যে একটা কেস বিল্ড আপ হয়ে যায়। সো ওই জিনিসটা আসলে ভালো লাগে খুব, যে সেই যে একদম শূন্য থেকে মাত্র অল্প কয়েকটা সময় 3টা মানুষের মাথা থেকে লজিক বের হয়ে যখন কেসটা দাঁড়ায় এবং সেই কেসটা আলোচিত হয়, হেরে যাওয়া হয়, কখনো কখনো জিতে যাওয়া হয়, তো দিন শেষ আসলে এটাই প্রাপ্তি যে যেখানেই বা যেই অবস্থান থেকে আসলে বলতে পারার, নিজের অনুভূতিটাকে এক্সপ্রেস করার একটা মাধ্যম বিতর্ক। এবং সেই সাথে আমিও একটি বিষয় অ্যাড করতে চাই, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনে আমি যখন একটি টিম হয়ে বিতর্কটা করি, তখন মানে তামিমের সাথে আমার আসলে সখ্যতাটা কিভাবে মানে একটা আলাদা একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, যখন আমি, তামিম এবং আফসানা মিমি সম্ভবত আমাদের শুনছেন অথবা পরবর্তীতে শুনে নেবেন। আফসানা মিমি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টেরই একজন। আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টকে যখন প্রতিনিধিত্ব করি, যখন সেই জায়গা থেকে আমরা 3জন মিলে যখন একটা টিম হই, তখন আসলে আমাদের কম্বিনেশনটা সত্যিকার অর্থে একটু চমৎকার একটি কম্বিনেশন তামিম। এবং আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে যতগুলো টিম আছে, সবগুলো টিমের মধ্যে আমরা বলবো না যে উই আর দ্য বেস্ট, কিন্তু আমরা সেরাদের মধ্যে একটা টিম বলতেই পারি। হ্যাঁ, আমরা অনেক বিতর্ক করেছি, আমরা প্রায় জগন্নাথ ইউনিভার্সিটি ইন্টার ডিপার্টমেন্টের সেমিফাইনাল পর্যন্ত আমরা বিতর্ক করেছি আমাদের। এরপরে ইউনিভার্সিটির বাইরেও আমরা বেশ কিছু জায়গাতে আমরা বিতর্ক করেছি। তো আসলে আমাদের মধ্যে ওই একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে না, যে ধরো একটা লম্বা সময় বিতর্ক করার পরে তোমার হয়তো ফার্স্ট স্পিকার যে থাকে, প্রাইম মিনিস্টার অথবা মিনিস্টার একটা কথা বলে গেছে, বাট হঠাৎ করে তার মনে হচ্ছে যে ঠিক এই মুহূর্তেই একটা লজিক দেওয়া দরকার, তখন তার পক্ষে তো সেটা দেওয়া সম্ভব না। পাশে তার তৃতীয় বক্তা দাঁড়িয়ে কথা বলছেন, তখন হঠাৎ করে চোখের ইশারায় কিভাবে যেন ওই তৃতীয় বক্তা আমাদের মনের কথাটা বলে দেয়, এবং সে তৃতীয় বক্তা হচ্ছে আফসানা মিমি। আফসানা মিমি। এবং আমি ক্রেডিটটা দিতেই চাই, তামিমকে আসলে যে ক্রেডিটটা দিব সেটি হচ্ছে যে কোনো মোশন পাওয়ার পর, মানে সেই মোশনটা ইনিশিয়ালি যতই কঠিন মনে হোক না কেন, সে একটু সময় নেবে, ভাববে, তারপর সে এমনভাবে আমাদের সবাইকে ব্রিফ করে বোঝাবে, তখন মনে হয় যে দুনিয়ার একটাই সত্যি কথা, এটাই মানে এই মোশনটাই সত্যি, এর বাইরে যা কিছু আছে সব মিথ্যা। আসলে বিতর্কের অনেকগুলো পার্ট, তো দেখা যায় যে মানে তুমি যে জায়গাটাতে শুরু করো, যে স্টার্টিংটাই তুমি একদম সুন্দর করে শুরু করে দাও, এরপরে আমি হচ্ছে সেকেন্ড স্পিকারে আসি, তারপর থার্ড স্পিকারে এসে মিমি আর কি পুরো বিতর্কটিকে সাজিয়ে গুছিয়ে একদম শেষ তুলির আঁচড়টা দিয়ে দেয়। তো এই যে আমাদের মানে 3জনের 3টা জায়গা, আসলে কোনোটাই কোনো জায়গা থেকে কিন্তু কম নয়, কারণ তোমার শুরুতে স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথম থেকেই বিতর্কে মানে জাজেসরা আর কি জাজ করে একটা বিতর্কে যে কি বলছেন আপনারা প্রথম থেকে, তো সেই জায়গাটা তুমি করে দাও, আমাদের জন্য পরবর্তী একটু সহজ হয়। তো সেই জন্য আর কি তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে এতটা সময় একসাথে আমরা একটা টিম হিসেবে কাজ করতে পেরেছি। রিসেন্টলি আমাদের দুজনেই হয়তো বা, কিন্তু আমার যে দুঃখ রয়ে গেছে, সারা জীবন একসাথে ডিবেট করলাম, তুমি আজকে রেডি ধ্বনিতে আমন্ত্রণ পাইয়া এক একা চলে গেলা। হ্যাঁ, আজকে আরজে বিপ্লবের শোতে আমরা আসছি, তো ডিবেটার বিপ্লবকে মেবি জগন্নাথের কোনো আশেপাশে রেখে আসছি, তো একদিন ডিবেটার বিপ্লবকে আরজে বিপ্লবের সাথে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে, আমি সেই প্রত্যাশায় আছি। ওকে, কিছু কমেন্ট যুক্ত হয়ে আছে, দেখতে পাচ্ছি যে আইরিন বলছে প্রশ্ন না করলে কিছুই শেখা যায় না। একদম ঠিক সঠিক কথা বলেছো তুমি। জীবন মানে যন্ত্রণা, তিনিও যুক্ত আছেন। আপনি কিন্তু বলেননি আপনার নামটা আসলে কি। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি রাজকুমার অদিতি বলছে সৃজনশীল প্রশ্ন জিজ্ঞেস করব। কি প্রশ্ন? তারপর আচ্ছা
মিথির একটা মিথি বলছে আমি কিন্তু তোমার হাসিতে মুগ্ধ বিপ্লব, মানে ওই যে আইরিন তো আসলে যখন বলছিল যে তামিম ভাইয়ের হাসিতে আমি মুগ্ধ, তখন মিথি হয়তো ব্যাপারটা ব্যালেন্স করার জন্য বলছে না আমি কিন্তু বিপ্লবের হাসিতে মুগ্ধ। এটা হচ্ছে বিপ্লবের ট্রু ফ্যান ফলোয়ার যেটাকে বলা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে লিসাকে দেখতে পাচ্ছি যুক্ত আছেন আমাদের সাথে। লিসা বলছে আমাকে কেউ পাত্তা দাও। আচ্ছা, মানে পাত্তা পেতে চাইলে কিন্তু ডিবেট করতে হবে, ডিবেট যত বেশি করবা। ডিবেট করতে পাত্তা পেতে হলে তো আপনার প্রথম যেটা করতে হবে আপনাকে কথা বলতে হবে, কথা বলতে হবে, খুব লজিক্যাল কথা বলতে হবে, তাহলে দেখবেন যে যার পাত্তা পাচ্ছেন না সেও ঘাড় ঘুরিয়ে আপনার দিকে তাকাচ্ছে। ও মাই গড, এই জন্যই তো বলি যে তামিম আসলে ক্যাম্পাসে এত মানে ফ্যামিলিয়ার কেন, এত জনপ্রিয় কেন? আসলে এটা হচ্ছে এক ধরনের গুজব অথবা কি বলা যায় প্রোপাগান্ডা, যেটা বিপ্লবের মতো ফেমাস আরজেরা যারা ক্যাম্পাসের হার্ট থ্রব তারা আর কি আমাদেরকে এসব গুজবের মধ্যে অংশগ্রহণ করতে বলে, মানে গুজব ছড়ায় আমাদেরকে নিয়ে। এরকম গুজব আসলে কে ছড়াচ্ছে সেটা ওই যে নিউটনের স্টারের কথা আমরা কি কোন একটা বিতর্ক করতেছি? আমরা কিন্তু দেখো ফার্স্ট থেকে কিন্তু তুমি একটা লজিক দিচ্ছ, আমি একটা লজিক দিচ্ছি, আর্গুমেন্ট হচ্ছে, মানে লাইক দুইজন বিতর্কিক কি পাশাপাশি বিতর্ক ছাড়া বসতে পারে না। আপনাদের কথা ছিল কিন্তু আমরা আড্ডা দেবো। আচ্ছা, এখন থেকে মানে আমরা আবার শুরু করছি ডিয়ার লিসনার, আমরা কিন্তু মানে এখন আর বিতর্ক করব না, কিন্তু আমার মনে হয় না যে আমরা সেটা পারবো। আচ্ছা, পারবো, মানে পারতেই হবে আমাকে, পারতেই হবে। ওকে, সো বি রেডি। Okay, ready? 1, 2, 3. Action. তামিম, আমি একটু সিরিয়াস প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্লাব আছে, মানে সোসাইটিতে যেটি ক্লাব আছে, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যতগুলো ডিবেটিং ক্লাব রয়েছে বা ডিবেটিং সোসাইটি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ক্লাব হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সেই সোসাইটিতে আসলে যাওয়াটা বা সেই সোসাইটির সাথে এনগেজমেন্টের ব্যাপারটা আসলে কিভাবে হলো? কারণ আমরা যখন একটা ডিপার্টমেন্টে যখন প্রথম ভর্তি হই তখন তো আমরা আসলে মোটামুটি ডিবেট সম্পর্কে বলতে গেলে জানি না, বা জানলেও আসলে ভার্সিটিতে ডিবেটের গঠনতন্ত্রটা আসলে কিরকম বা কিভাবে আসলে ফর্মাল একটা ক্লাবের সাথে যুক্ত হওয়া যায়, সেই ব্যাপারটা শুরুতে আমাদের একটু আননোনই থাকে। তোমার আসলে বিশ্ববিদ্যালয় জীবনে ডিবেটের শুরুটা কিভাবে হয়েছিল? আসলে সেক্ষেত্রে আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2018 সালে আমার জানুয়ারি মাসে আর কি ভর্তি হয়, ক্লাস শুরু হয় তখন আমি অনেক বেশি লাকি ছিলাম, কারণ তখন আমাদের ইকোনমিক্সেরই আর কি যে ডিবেটিং ক্লাবটা, সেই ক্লাবটা চালু ছিল, এবং তখনকার ডিবেটার যারা ছিলেন আমি একটু তাদের নাম মনে করতে চাই। তখন সাইফ ভাই ছিলেন আমাদের সাথে, তখন খালিদ ভাই ছিলেন, মৌ আপু ছিলেন, এরপরে আমাদের আসছেন হচ্ছে আরো অনেক ভাইয়া পুরা ছিলেন যারা তখন বিতর্ক করতেন। তো তাদেরকে দেখেই প্রথমে ওই যে বিতর্ক করেছিলাম পেছনে আগ্রহ ছিল, তাদেরকে দেখেই প্রথমে বিতর্ক করা হয়, এবং ভাইয়ারা বা পুরা যারা তখন আমাদের ডিপার্টমেন্টের তারাই কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে গিয়েও ডিবেট করতেন। তো তারা আমাদেরকে নিয়ে যেতেন বিতর্ক করার জন্য সোসাইটিতে। তো তখন থেকে আসলে জগন্নাথ ইউনিভার্সিটি যে ডিবেটিং সোসাইটি আছে তার সাথে আমার পরিচয়, এবং যারা জগন্নাথে কখনো গিয়েছিলেন তারা জানেন যে আমাদের আসলে একটা অপ্রতুলতা আছে, যে আমাদের ক্যাম্পাসটা খুব ছোট। সেক্ষেত্রে আমাদের জন্য আড্ডা দেওয়াটা অত বেশি হয় না। তো যারাই আমরা ক্লাবের সাথে যুক্ত থাকি, আমাদের জন্য একটা রুম থাকে অবকাশের 3 তলায়, ডিবেটিং সোসাইটির রুম, অবকাশে আরো অনেক ক্লাবের রুম রয়েছে। তো সেই রুমগুলোতে আসলে জগন্নাথের অনেক বিকেল, অনেক দুপুর, অনেক সন্ধ্যা কেটেছে বিতর্ক করতে করতে। তবে আমি বলবো যারা নতুন বিতর্ক করতে আগ্রহী, তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি বিতর্ক করতে আপনারা আগ্রহী হন, তাহলে আপনার প্রথম বর্ষে গিয়ে একটা কাজ করবেন, যে তখন দেখবেন যে বিতার্কিকদেরকে সংগ্রহ করার জন্য এক ধরনের হান্টের আয়োজন করা হয়, যেখানে ফর্ম বিতরণ করা হয়, তারপরে সেই ফর্ম পূরণের মাধ্যমে বিতার্কিকদের এক ধরনের ভাইবা দেওয়া হয়। ভাইবাটা খুবই নর্মাল একটা ভাইবা, যে আপনি আসলে কতটুকু বিতর্ক পারেন সেটা না, আপনি আসলে কতটুকু ডেডিকেটেড থাকবেন, আপনার কতটুকু আগ্রহ আছে, কারণ বিতর্কটাও তো শেখার একটা ব্যাপার। আমিও এরকম অনেককেই দেখেছি যারা এক সময় হয়তো বা নিজে একা দাঁড়িয়ে 2 জন মানুষের সামনে কথা বলতেও কিছুটা বিব্রত বোধ করতো, তারা কিন্তু বাংলাদেশের এখন অনেক ভালো ভালো জায়গায় বিতর্ক করছেন। সুতরাং কেউ যদি মনে করে থাকেন যে আমি তো ভয় পাই অথবা আমি তো
কিছুটা বিব্রত বোধ করি, তাদের জন্য আসলে কোনো ভয়ের জায়গা নেই। আপনি শুরু করুন, হ্যাঁ ইমপ্রুভ হবে, এই ভয়টা এক সময় কেটে যাবে, কিন্তু আপনি যদি শুরু না করেন তাহলে কিন্তু আপনার সেই ভয়টাই আপনাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। একটা কথা বলে যে আপনি আসলে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন না, কিন্তু আপনি পারেন, আপনি জাস্ট চেষ্টা করেন। তো এইভাবে আসলে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে যাত্রা শুরু হয় আমার, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোতে এভাবেই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়। সেখানে প্রতি সপ্তাহে বেশ কয়েকটা প্র্যাকটিস সেশন থাকে, যে প্র্যাকটিস সেশনে আসলে আপনি যদি এটা মনে করেন যে না আমি ফার্স্ট দিন গিয়ে সবাইকে ইমপ্রেস করে ফেলবো, এটা কিন্তু আসলে সম্ভব না। আপনাকে লজ্জা পেতে হবে। আপনি হয়তো একদিন পোডিয়ামে দাঁড়িয়ে 6 মিনিট কথা বলতে দাঁড়িয়েছেন, 2 মিনিট কথা বলার পরে আপনার আর কোনো নেই, স্ক্রিপ্ট নেই, আপনি কথা বলতে পারছেন না, কিন্তু আপনি 4 মিনিট দাঁড়িয়ে থাকবেন, আপনি রিপিট করবেন আপনার কথা। আপনার যদি মামলিং হয় সেটা আপনি করবেন, কিন্তু আপনি বসে যাবেন না। এটুকু আপনার প্রতি আমার অনুরোধ। কারণ দেখবেন যে এই 5 মিনিট বা 6 মিনিট একটা সময় পরে আপনি এত বেশি কথা বলতে পারবেন যে আপনার 5-6 মিনিটে শেষ হবে না। আপনি তখন আবার জাজেসদের কাছ থেকে, স্পিকারের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিতে হবে। তো আপনাকে সেই পর্যন্ত লেগে থাকতে হবে, সেই জায়গাটা পর্যন্ত যেতে হবে। চমৎকার। যারা ঠিক এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন রেডিওধ্বনি 91.2 FM এর অফিসিয়াল পেজ থেকে যে লাইভটি ঠিক এই মুহূর্তে যাচ্ছে, প্রচারিত হচ্ছে, আমি শুধু একটি কথাই বলবো, যারা বিতর্ককে ভালোবাসেন, বিতর্ক করতে যারা চান, তাদের জন্য কিন্তু আজকের এই লাইভ সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে তামিম কিন্তু বলে দিয়েছেন যারা ডিবেটটা শুরু করতে চান, শুরুতে কি ধরনের প্রবলেমটা হতে পারে। আপনি হয়তো কথাই বলতে পারবেন না, আপনি হয়তো বা 2 মিনিট বলার পর আপনি চুপ হয়ে যাবেন, বসে পড়তে হতে পারে আপনাকে। কিন্তু এই লজ্জাটা গ্রহণ করতে হবে যে আমি লজ্জা পাবো, ইটস ওকে ফাইন, বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইমের জন্য হতে পারে। বাট এরকম একটি সময় আসবে যখন আপনি এই লজ্জাটা পাবেন না, তখন আপনাকে সময়, অ্যাডিশনাল টাইম চেয়ে নিতে হবে, এরকম একটি জায়গায় যেতে হবে। তবে এইখানে একটি প্রশ্ন থেকে যায়, যেটা আমার মনে হয় যে যারা শুনছেন তাদের মনে প্রশ্নটি ঠিক এই জায়গাতেই আসবে। সেটি হচ্ছে ডিবেটার হিসেবে যাত্রাটা শুরু করার পর থেকে নিজের ব্যক্তিগত জীবনে বা লাইফস্টাইলে কি এমন পরিবর্তন আনলে মূলত হচ্ছে আমরা ডিবেটার হিসেবে একটু একটু করে গ্রোন আপ হতে থাকি, এবং একটা সময় গিয়ে আসলে দেখা যাচ্ছে যে ডিবেট বলতে যেহেতু লজিক, তারপর ইনফরমেশন, এই ব্যাপারগুলো লাগে। সো ওই ডিবেট রিলেভেন্ট ইনফরমেশনগুলো আসলে কিভাবে আমাদের নিজেদের ভিতরে বিল্ড আপ করা যায়, কি কি ছোট ছোট পরিবর্তন করলে আসলে সে যদি ডিবেটের জন্য আলাদাভাবে পড়াশোনা নাও যদি করে, কিন্তু সে সমৃদ্ধ হতে থাকবে তথ্যের দিক থেকে। এই টেকনিকটা আসলে কি? আমাদের ব্যক্তিগত জীবনে আমি তো আসলে বিতর্ককে আমাদের জীবনের বাইরের কোনো বিষয় হিসেবে চিন্তা করি না। আচ্ছা, আমি বিতর্ককে আমার জীবনের একটা অংশ হিসেবে চিন্তা করি। হয়তোবা সেটা কোনো একটা শুক্রবারে কোনো একটা ফেস্টে, হয়তোবা সেটা একটা মিলন মেলা বিতার্কিকদের, বাট বিতর্ক তো আমরা আমাদের সাথে নিয়মিত করি। আমরা যখন রাতে আয়নার সাথে নিজের সাথে কথা বলি, তখন সেটাও কিন্তু এক ধরনের বিতর্ক হয় আমার বিবেকের সাথে। তো সুতরাং বিতর্কটাকে আমি আমার জীবন হিসেবেই দেখি, বা হয়তোবা যারা অনেকেই দেখেন কিন্তু হয়তোবা সেটাকে হাইলাইট করতে পারেন না। এখন বিতর্ক ট্র্যাডিশনালি করতে গেলে আমাদেরকে আসলে অনেক ধরনের ইনফরমেশন নিতে হয়। আমাদের বিশ্বের যে পলিটিক্স আছে সেটা নিয়ে আমাদেরকে ধারণা থাকতে হয়, আমাদের অর্থনীতি নিয়ে ধারণা থাকতে হয়, আমাদের সাহিত্য অথবা ইতিহাস নিয়ে আমাদেরকে ধারণা রাখতে হয়। এখন যখন আমি কোনো একটা জিনিস আসলে পড়ি, বা আমি যখন নিয়মিত পত্রিকা পড়ার কথা বলি, তখন কিন্তু অনেকেই আসলে বলবে যে নিয়মিত তো পত্রিকাটা পড়া হয় না। আপনি জাস্ট কয়েকটা নিউজ পোর্টালের সংবাদগুলো দেখেন একদিন রাতে, প্রতিদিন একটু চেষ্টা করেন, দেখবেন ভালো লাগবে। এরপরে যারা বিতার্কিক হতে চেষ্টা করছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা বিভিন্ন আর্গুমেন্ট দেখেন। এখানে আমি বলবো যে বাংলাদেশে অনেক ভালো ভালো বিতর্কিক আছেন, যারা বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম করেন, যারা বিভিন্ন পলিটিক্যাল ডিবেট করেন, প্লাস অনেক ধরনের বিতর্ক আমরা দেখি যে হয়। এই যে রিসেন্টলি আমি একটা কথা বলবো বিপ্লব, এই যে দেখো বিশ্বকাপ নিয়েও কিন্তু আমাদের বিতর্ক হচ্ছে বিভিন্ন জায়গাতে, আর্জেন্টিনা, ব্রাজিল। আমাদের চায়ের কাপে আমরা কিন্তু প্রতিনিয়ত বিতর্ক করছি। গতকালকে আমি একটা ভিডিও দেখতেছিলাম যে একজন বলতেছে যে সে কেন তার টিমকেই সেরা হিসেবে দেখাচ্ছে, দুটো ছোট ছোট পিচ্চি। তো তাদের ভেতরে যে একজন বলতেছে যে নেইমার কতটা বেটার, একজন বলতেছে মেসি কতটা বেটার, নেইমার কোন ক্লাবে খেলতেছে, নেইমারের
এই মৌসুমে কত গোল, সে তার সাইডটা বলতেছে, আরেকজন মেসি বলতেছে সে কয়বার ব্যালন ডি'র পাচ্ছে। আমি আসলে বলতে চাচ্ছি ওদের বয়স কিন্তু খুবই ছোট, এবং তারা দেখো ডিবেটটা কিন্তু করছে জেনে কিংবা না বুঝে। সুতরাং এইভাবে আমরা প্রতিনিয়ত করি। আর যেই শো এর কথাগুলো বললাম, এগুলো দেখলে কি আপনার বোরিং লাগবে না। আপনি হয়তো বা একটা পলিটিক্যাল ডিবেট দেখলেন, এর মাধ্যমে কিন্তু আপনি অনেক ধরনের ইনফরমেশন পাবেন। এটা কিন্তু আপনার কোনো কিছু পড়ে জানতে হচ্ছে না। কারণ অনেক সময় হয় কি, বই সাজেস্ট করলে অথবা কোনো পত্রিকা নিয়মিত করার কথা বললে আসলে অনেকেরই সময়ের কারণে সেটা হয় না। কিন্তু আপনারা যদি এরকম পলিটিক্যাল ডিবেটগুলো দেখেন, সেটা বাংলাদেশের সার্কিটে হোক, ইন্টারন্যাশনাল সার্কিটে হোক, যেমন অক্সফোর্ডে এরকম একটা পলিটিক্যাল ডিবেট কিন্তু হয়, মেহেদি নামে এক ভদ্রলোক সেই ডিবেটটা করেন, খুবই নাইস। সেখান থেকে দেখতে পারবেন যে কিভাবে আসলে প্রতিপক্ষকে ঘায়েল করে দেয় যুক্তির মাধ্যমে, আর প্রতিপক্ষ যখন তার সময় আসে সে আবার পাল্টা যুক্তির মাধ্যমে অপরপক্ষকে পরাজিত করে ফেলে প্রায়। তো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন। আর নলেজের যে ডেপথটা, তার জন্য আসলে বইয়ের বিকল্প নেই। আমি আপনাদের কষ্ট হলেও এটাই বলবো যে পড়াশোনা করুন, বিভিন্ন বই। সেটাই আসলে ডিবেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে যে খুব বেশি আহামরি পড়াশোনা করতে হয় ব্যাপারটা কিন্তু এরকম না। মানে কারেন্ট ওয়ার্ল্ড এই সম্পর্কে একটু জানাশোনা থাকলে কি হচ্ছে না হচ্ছে, যেমন আমরা যে গতকাল আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে একটি ঘটনা ঘটেছে, খুবই মর্মান্তিক একটি ঘটনা, এবং সেটি নিয়ে কিন্তু অনেকেই কথাবার্তা বলছে, রাইট? তারপর হচ্ছে আমরা অনেক বিতর্কিত ব্যাপার থাকে, ঠিক আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি দিই। ইসরাত পাইলের সাথে হচ্ছে মীর সাব্বির ভাইয়ের হচ্ছে একটা ক্ল্যাশ ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা পক্ষে বিপক্ষে যুক্তি দিয়েছি। এটাও কিন্তু এক ধরনের ডিবেটই করছি আমরা আলটিমেটলি। যখন আপনি কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটাই কেন হলো, না হলে কি হতো, হয়েছে ভালো হয়েছে কিনা, ইম্প্যাক্টগুলো আসলে কিরকম হতে পারে, পক্ষে বিপক্ষে যখন আমরা যুক্তিগুলো দিব, যে কোনো একটা ইমোশনের ঠিক একটা ডাইমেনশন থেকে না, যতগুলো ডাইমেনশন থেকে কথা বলা যায়, সব দিক থেকে যখন ভেবে দেখবো, অল্টারনেটিভ সলিউশন যখন খুঁজে বের করা ট্রাই করব, তখন আমার মনে হয় যে একই সাথে যখন মানে এট দ্য সেম টাইম আমাদের যেমনটি একটি ভালো একটি সলিউশনের দিকে আমরা যাচ্ছি, এট দ্য সেম টাইম আমরা কিন্তু নিজেদেরকে ডিবেটার হিসেবে যা যা দরকার নিজের মধ্যে তৈরি করার, সেই বিষয়টা কিন্তু তৈরি হয়ে যায়। দেখো, এই জায়গায় আমি আরেকটা জিনিস তোমার কথার সাথে অ্যাড করবো। তুমি চমৎকার বলেছো বিতর্ক সম্পর্কে, যে বিতর্ক কিন্তু আমাদের গুজবের প্রতিরোধী একটা হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। রাইট, একদম একদম। কারণ আমাদের বাংলাদেশে তো এখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে গুজব ছড়ানোটা খুব সহজ হয়ে গেছে। একদম একদম। এখন আপনার যদি বেসিক লজিক প্র্যাকটিসটা থাকে, আপনি কিন্তু প্রশ্ন করবেন, যে কোনো জিনিসকে কিন্তু আপনি মেনে নেবেন না। যে একজন এক ধরনের কথা বললো যে 2030 বিশ্বকাপটা বাংলাদেশে হবে, যেখানে সদরঘাটে নাকি সেটার উদ্বোধনী অনুষ্ঠান হবে, তো আপনি সেটা শেয়ার করে দিলেন। কিন্তু আপনার মনের মধ্যে যদি সে প্রশ্ন করার মানুষটা থাকে, তাহলে আপনি কিন্তু প্রশ্ন করবেন যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তখন আপনার ভেতরে যদি কোনো ধরনের সন্দেহ থাকে, আপনি কিন্তু এটা সোর্স নিয়ে আলোচনা করবেন, এই ঘটনা কি আসলেই ঘটেছে কিনা। আপনি এই ঘটনার সোর্সটা জেনে, তারপরে এর পেছনে যুক্তিটা জেনে, আপনার যদি মনে হয় ঘটনাটি আসলেই সত্যি, তাহলে কিন্তু আপনি ঘটনাটি শেয়ার করবেন। এবং একই সাথে এইখানে আমি আরেকটি বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কোনো ডিবেটার আই থিঙ্ক যে মানে কোনো অনলাইনার শুনে বা কোনো স্টেটমেন্টটা শুনে সে সরাসরি ডিনাই করবে না, সে যুক্তিটা চাইবে, যে তুমি যে এই কথাটি বললে বা স্টেটমেন্টটা দিলে, এটার পক্ষে কি কি যুক্তি আছে এবং এটার এগেইনস্টে আমার কি কি যুক্তি আছে। এখন দেখা যাবে যে এই যুক্তিটা আসলে কোন দিকে ভারী, এই যে কম্প্যারিজন, এই ব্যাপারটা, এটা কিন্তু আমার কাছে খুব চমৎকার লাগে। যেমন আমরা অনেক বিতর্কে দেখেছি যে আসলে যেটি হওয়ার কথা না, যুক্তির বিচারে কিন্তু সেটি হয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেকটা সময় হয়। সো ইটস অল অ্যাবাউট লজিক। আপনি যখন কোনো একটা বিষয়ে লজিক যখন দেখাতে পারবেন, আপনি আপনার স্টেটমেন্টটাকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন কিন্তু আসলে আপনি একজন ভালো ডিবেটার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। তবে তার আগে যারা এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন আমাদের সাথে এবং কমেন্টস করছেন, তাদের কমেন্টগুলো একটু পড়ে দিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি, ওকে, আইরিন যুক্ত আছেন আমাদের সাথে। তারপর আচ্ছা, মিথি বলছে তোমাকে খুব সুন্দর লাগছে বিপ্লব। ওহ, সো কমপ্লিমেন্ট বিপ্লব নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি খুব বিপদে পড়ে গেলাম। সেটা হচ্ছে সুপারস্টার, এমনিতে হচ্ছে আমার আমি একটু গরিব মানুষ, ঠিক আছে। এই যে এই কথাবার্তাগুলো কোন জায়গা দিয়ে গরিব, মানে আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাকে বললো যে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার হাসিটা আমাকে মুগ্ধ করে, এই কথাগুলো শুনে খুশিতে কিন্তু আমার বুকটা ফুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুকটা ফুললে কি হয় জানো, মনে করো যে আমার বাসায় যতগুলো ড্রেস আছে এগুলো তো এক মাপে বানানো, তো এই সবগুলো ফেলে দিয়ে নতুন করে ড্রেস বানাতে হবে।
সমস্যা নেই। তোমার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, যারা তোমার হাসিতে পাগল হয়ে যাচ্ছে, তারা তো যদি তোমার এই কথাগুলো শুনে থাকে, তাহলে তারা তাদের মানে সমস্ত অর্থ দিয়ে শহরের সবগুলো বস্ত্র কিনে তোমার বাসার দরজায় হাজির হবে। সো টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা ওকে, তামিম বলছে, তামিম কেন, আইরিন বলছে, মানে তামিম আইরিন, ঠিক আছে ওকে ফাইন। আইরিন বলছে বাটারফ্লাই মনে হয় কখনোই ভয় পাইনি তামিম ভাইয়া। আচ্ছা আমি ভয় পাই না, ভয় তো প্রতিনিয়তই পাই। কি তোমাকে নিকনেমও ডাকতেছে বাটারফ্লাই? ওয়াও। আচ্ছা ওকে, শারিয়া তাসনিম রাবি যুক্ত আছেন, ওকে পরে দিয়েছি। আচ্ছা অভিমানী মেয়ে আইরিন বলছে চমৎকার তামিম ভাইয়া, কারণ বাটারফ্লাই হাসে কম। আমি কি কম হাসি তামিম, কি মনে হয়? সেটা তো অডিয়েন্স ভালো বলতে পারবে, কারণ অডিয়েন্স হচ্ছে তারা অপলক ভাবে তোমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা অডিয়েন্স বলতেছে যে তোমার হাসিটা কম, তার মানে হ্যাঁ মেবি তুমি একটু কিছু কম হাসো, তো তোমাকে তারা আরো বেশি হাসি চাচ্ছে তোমার কাছ থেকে। ওকে।